ভারতের স্বাধীনতা সংগ্রামের আজকে বিশেষ আমরা 50টা এমসিকিউ আলোচনা করব। 50টা এমসিকিউর মধ্যে দেখবে এমসিকিউগুলোর একটু টাফ টপিক রয়েছে, টপিকটা অতটাও সহজ নয়। তো খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু সালগুলো মনে থাকবে না। 1947 পর্যন্ত শুরু হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পলাশির যুদ্ধ দ্বারা, অর্থাৎ 1757। এই সময়ের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে যেটা সিপাহী বিদ্রোহের পর থেকে শুরু হচ্ছে। তবু আমরা টপিকটাকে আর স্বাধীনতা সংগ্রাম রেখেছি কেন, যে ব্রিটিশদের যে শাসনের আমল, সেই গোটা আমলটাকেই হচ্ছে টোটাল 4টে এমসিকিউ ক্লাস নেব। 4টে এমসিকিউ 200খানা এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, চল আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে। কখন ব্রিটিশরা ভারত শাসন করতে শুরু করেছিল? অপশন দেখে আনসার করবে। কখন ব্রিটিশরা ভারত শাসন করতে শুরু করেছিল? আনসার বলো। কি হবে কি হবে জোরে বলো, শুনতে পাচ্ছি না। শুনতে পেলো না, পরিষ্কার করে বলবে। অপশন 1 অপশন এ পলাশি পলাশি যুদ্ধের পরে। শুধু অপশন 1 বলবো না, ডিরেক্ট অ্যান্সার বলবে। পলাশি যুদ্ধের পরে, একদমই তাই, পলাশি যুদ্ধের পরে 1757। ঠিক তার কয়েক বছর পর 1764 সালের বক্সারের যুদ্ধের মাধ্যমে এই যে শাসন পথটা আরো পরিষ্কার হয়। ঠিক আছে, চলো। ডকট্রিন অফ ল্যাপস নীতি প্রথম যে নৃপতি শাসিত অঞ্চলে প্রয়োগ করা হয়েছিল, প্রথমেই আমাকে কেউ বলতে পারবে এই ডকট্রিন অফ ল্যাপস বলতে কোন নীতির কথা বোঝানো হচ্ছে? এটা কোন নীতি? লিখে রাখো। দ্বৈত শাসন ব্যবস্থা। সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি। ওকে, সত্য বিলোপ নীতি। বলো, আমি লিখিয়েছিলাম ক্লাসে এটা। সত্য বিলোপ নীতির সাহায্যে কোন জায়গা প্রথম দখল করা হয়? বলা উচিত উত্তম, বলা উচিত নীলায়ন, বলা উচিত কবিতা, বলা উচিত শুভেন্দু, বলা উচিত। আমি কিন্তু ক্লাসে পর পর যখন গভর্নর জেনারেল ভাইসরয়ের ক্লাসটা নিয়েছিলাম, টোটাল ডিসকাস করা আছে কিন্তু। কি হবে? অপশন এ সাতারা। সাতারা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাতারা কত সাল? সালটাও বলেছিলাম 1848। হ্যাঁ কি না? সাতারা, সাতারার পরে জয়পুর, সম্বলপুর, নাগপুর, ঝাঁসি, তাঞ্জোর এইভাবে কিন্তু দখল হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও। নিম্নে উল্লেখিত কোন চুক্তির সাহায্যে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের স্বাধীন অস্তিত্ব শেষ হয়ে গেছিল? কোন বিশেষ চুক্তির মাধ্যমে পেশোয়াদের পেশোয়াতন্ত্র বিনষ্ট হয়? ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। সলবাই চুক্তি। না, সলবাই চুক্তি নয়, সলবাই চুক্তি নয়। দেখো, তোমরা বেসিনের চুক্তির নাম শুনেছো, যেটা বর্তমান ভাষী অনুযায়ী নাম হচ্ছে ভাসিনের চুক্তি। এটা অ্যাকচুয়ালি কি বলতো? এটা হচ্ছে বেসিনের চুক্তি। এই বেসিনের চুক্তি হলো সেই বিশেষ চুক্তি যার দ্বারা পেশোয়াদের দ্বারা যে গঠিত হওয়া পেশোয়াতন্ত্র, এটা কিন্তু বিনষ্ট হয়। তাহলে কি হবে? বেসিনের চুক্তি। এই বেসিনের চুক্তি কার কার মধ্যে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়। এইখানে এই চুক্তি কত সালে হয় কেউ বলতে পারবে? 1802। 1802। বোঝা গেল? ভাসিন আছে অ্যাকচুয়ালি বেসিনের চুক্তি, বা এটাকে ভাসিও বলা হয়। বর্তমান নাম যেহেতু ভাসিন, তাই ভাসি অনুযায়ী ভাসি চুক্তিও বলা হচ্ছে। নেক্সট দেখো, এটা কঠিন কোশ্চেন। ভারত নিয়ে অ্যাংলো ফরাসি দ্বৈরতা, অর্থাৎ ইঙ্গো ফরাসি এটাকে বলা হয়, এটি কোন যুদ্ধটি নির্ণায়ক যুদ্ধ ছিল? কোন যুদ্ধটি নির্ণায়ক যুদ্ধ ছিল? কোন যুদ্ধটি নির্ণায়ক যুদ্ধ ছিল? কোন যুদ্ধটি নির্ণায়ক যুদ্ধ? একটা হিন্স বলে দিই, এই যুদ্ধটা হচ্ছে তৃতীয় কর্ণাটক যুদ্ধ, বা যেটাকে আমরা বলি তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ। আমরা একটা জিনিস মনে রাখবে, এটাই কঠিন কোশ্চেনের দিকে হয়ে যায়, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইগুলো বলি, কিন্তু যুদ্ধের নাম আছে, বলতে পারবে? এর নাম হবে ওয়ান ডে ওয়াসের যুদ্ধ। অপশন এ লিখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। ওয়ান ডে ওয়াসের যুদ্ধ কত সাল? 1760 সাল। লিখে নাও, 1760 সাল হচ্ছে। ডাব্লিউবিসিএস এর কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে এই যুদ্ধে দুটো যে বাহিনী, একটা ইংরেজ বাহিনী আর একটা হচ্ছে ফরাসি বাহিনী, এই দুটো বাহিনীর নেতৃত্বে কে দেয়? নেতৃত্বে কে ছিল? ইংরেজ বাহিনী আর ফরাসি বাহিনী। একটু পারলে নাম লিখে নাও। ফরাসি বাহিনীর নেতৃত্বে দেয় ডি ল্যালি। ফরাসি বাহিনীকে নেতৃত্ব দেয় ডি ল্যালি, কূটনীতিবিদ তথা সেনাপতি ডি ল্যালি।
আর ইংরেজ বাহিনীকে নেতৃত্ব দেয় এরিক কুট। এরিক কুট এরিক কুট নেতৃত্ব দেয় কাকে? ইংরেজ বাহিনীকে। লিখে রাখো, এগুলো কঠিন প্রশ্ন যদি কোনো কারণে আসে তখন এগুলো কাজে লাগবে। আমি আজকে বলেই রাখি, আজকের টপিক যারা ক্লাসে ছিলে তাদেরও কিন্তু কঠিন লাগতে পারে, কারণ কিছু কিছু জিনিস ওই জন্য এমসিকিউ ক্লাস করাটা আবশ্যক। চলো দেখে নাও নেক্সট কোশ্চেন। পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যত্ব হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিল? তখন গভর্নর জেনারেল কে ছিল? ডালহৌসি। ডালহৌসি, পারফেক্ট। লিখে নাও ডালহৌসি হয়েছে। চলো পরে কোশ্চেন দেখো কি বলেছে, দেখো প্রথম তালিকাটির সঙ্গে দ্বিতীয় তালিকাটি সামঞ্জস্য বিধান করো। প্রথম তালিকাটির সঙ্গে দ্বিতীয় তালিকাটি সামঞ্জস্য বিধান করো। আমি বলবো না, শুধু বাংলাগুলোকে আমি বলে দিচ্ছি। দেখো প্রথম সাবসিডারি অ্যালায়েন্স, এর বাংলা কি? কে বলবে? সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অপশন 2। দাঁড়া বলছি, অপশন 2 আমি পরে আসছি। অপশন 2। আচ্ছা অ্যান্সার আমি পরে আসছি, আগে এগুলো দেখে হ্যাঁ, নিচ্ছি। অপশন 2। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, ডক্ট্রিন অফ ল্যাপস, বলা হয় সত্যবিলোপ নীতি, ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল, দ্বৈত শাসন। ওকে চলো প্রথমে বলো অধীনতা মিত্রনীতি কার হবে? অধীনতামূলক মিত্রনীতি কার? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। তাহলে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি। আচ্ছা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন লর্ড কার্জন, হ্যাঁ কি না? তারপরে দ্বৈত শাসন লর্ড ক্লাইভ। ক্লাইভ। আর ডালহৌসি কোনটা? ডক্ট্রিন অফ ল্যাপস। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে দেখে নাও, A4, B1, C3, D2, তাহলে অপশান 2। দেখো এইগুলো হচ্ছে ইউপিএসসি ঘরানার কোশ্চেন, এইগুলো ইউপিএসসি ঘরানার কোশ্চেন, এগুলো কিন্তু আসে, এগুলো এখন খুব পরীক্ষায় নিয়ে আসছে, কারণ এই একটা কোশ্চেনের মধ্যে 4টে টপিক সম্পর্কে তোমার নলেজ আছে কিনা সেটা জানা যাচ্ছে। চলো পরে কোশ্চেন আবার একই রকম, দেখি এটা কিন্তু কঠিন। কালক্রম অনুযায়ী সাজাও। দেখো কালক্রম অনুযায়ী তো সাজাবে, তাহলে তার আগে একটু আলোচনা করা যাক কোন চুক্তি কবে কবে হয়েছিল। বলো তো অমৃতসরের চুক্তি কত সাল? 1846। ভাসিন বা বেসিনের চুক্তি কত সাল বলা হলো? 1802 সাল। এটা হচ্ছে একটু স্পেলিংটা একটু অন্যরকম, এটা হচ্ছে শ্রীরঙ্গপট্টনম। আমরা শ্রীরঙ্গপট্টনম স্পেলিংটা এইরকম শ্রীরঙ্গভাবে লিখি। যাই হোক, শ্রীরঙ্গপট্টনমের চুক্তি কত সাল বলা যাবে? বলা উচিত 1792 সাল। সালবাই বা সলবাই যাই বলো, সলবাইয়ের চুক্তি কত সাল? 1782। তাহলে বলো কালক্রমে সাজালে কোনটা অ্যান্সার হবে? অপশান কি হবে? সব থেকে পুরনো কোনটা? সলবাই, DCBA। তাহলে অ্যান্সার কোনটা? অপশান 3। তাহলে বুঝতে পারলে, তুমি যদি এখানে একটা সাল না জানা থাকে তখন কিন্তু এই টাইপের কোশ্চেন করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো, একটু একটু মনেও করো, মানে ব্যাপারটা একটু, এই প্রত্যেকটা চুক্তি সম্বন্ধে কিন্তু আলোচনা হয়েছিল, এইগুলো কিন্তু একটু লিস্ট করে নিও, কোন যুদ্ধ কত সাল, কোন চুক্তি কত সাল, ওকে কোন অ্যাক্ট কত সাল, এগুলো কিন্তু ন্যাশনাল মুভমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট। দেখে নাও এটা কতটা কঠিন কোশ্চেন। দেখো কালানুসারে সাজাতে বলেছে ব্রিটিশদের ব্যবসায়িক কেন্দ্র স্থাপন অনুযায়ী। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বলে রাখি কি অ্যান্সার হবে। এক্ষেত্রে সব থেকে প্রথমে কোথায় হয়? সব থেকে প্রথমে কোথায়? সব থেকে প্রথমে সুরাট। তাহলে এখানে অপশান সি বা অপশান ডি হওয়া উচিত। এবার সব থেকে লাস্টে কোথায় করে? সব থেকে লাস্টে কোথায় করে? সব থেকে লাস্টে করে কলকাতায়। তাহলে অ্যান্সার কোনটা? অপশান 3। মনে থাকবে, এইভাবে কিন্তু মনে রাখা দরকার। এবার একটু বলে নি যে কত সাল কত সাল, যারা খাতায় লিখছো তারা লিখে নিতে পারো, টপিকটা ঝালাই হয়ে যাবে। সুরাটে কত সাল কে বলবে? 1614 সাল। ওকে তখন ব্রিটিশ পিরিয়ড, হ্যাঁ কি না? জাহাঙ্গীরের দরবারে গেল, পারমিশন নিয়ে সুরাটে তৈরি করলো। ব্রিটিশ পিরিয়ড বলছি, সরি মোগল পিরিয়ড চলছে, 1614 সাল হচ্ছে। তারপরে হচ্ছে মাদ্রাজ, কত সাল? 1639-40 সাল হয়েছে। তারপরে কোনটা? তারপরে হচ্ছে বোম্বে।
এই বোম্বেতে কিন্তু উপহার হিসাবে পায়। উপহার ওই সময় তো দ্বিতীয় চার্লস কি করেন, পর্তুগিজ ওই ওই জায়গায় যে পর্তুগিজ রাজকন্যা ছিল, পর্তুগিজ রাজকন্যাকে বিবাহ করার সূত্রে 1862 সালে উনি উপহার হিসাবে বোম্বে পায়। লাস্টে লাস্টে একদম কলকাতায়, সেই কলকাতায় কত সাল, কলকাতা হচ্ছে 1767 সাল। ঠিক আছে, এখানে কিন্তু ঔরঙ্গজেবের কাছ থেকে বাংলায় বাণিজ্য করা স্পেশাল ফরমান পায়। তারপরে 3টি গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা, এই কলকাতা হিসাবে ব্যবসা শুরু হয় এই সালে। কিন্তু কলকাতা নগরীর পত্তন হয় কত, 1690 সাল। দেখো মোটামুটি ডিসকাস করে গেলাম। এটা কিন্তু পরপর ব্রিটিশদের কথা বলা হচ্ছে। কঠিন কোশ্চেন হলে তোমাদের প্রশ্ন আসতে পারে, ফ্রান্স কোথায়, ফরাসিরা কোথায় শুরু করেছিল, পর্তুগিজরা কোথায় শুরু করেছিল, ডিনেমার বা ড্যানিশরা কোথায় শুরু করেছিল, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে পরে কোশ্চেন, সহজ কোশ্চেন, অ্যান্সার বলো। সিরাজদৌল্লা কবে পরাজিত হয়েছিল, কোন যুদ্ধে? পলাশি। পলাশির যুদ্ধে। পলাশি। পলাশির যুদ্ধে। পরে কোশ্চেন, পলাশির যুদ্ধ। ডক্ট্রিনাল অ্যাক্সের সঙ্গে সম্পর্কিত কে? ডালহৌসি। ডালহৌসি। চলো পরে কোশ্চেন, দেখো এগুলো হচ্ছে কঠিন কোশ্চেন। নিম্নলিখিত কোন ব্রিটিশ জাহাজটি প্রথম ভারতে এসেছিল? কোন জাহাজটি প্রথম ভারতে এসেছিল? কোন জাহাজটি প্রথম ভারতে এসেছিল? এলিজাবেথ। না, এলিজাবেথ নয়, রেড ড্রাগন। ঠিক আছে, রেড ড্রাগন। কত সাল? 1600 সাল। লিখে রাখতে পারো, 1600 সালে প্রথম এসেছিল। 1600, যেখানে 1498 সালে প্রথম ভাস্কো ডা গামা আসে। তাহলে দেখো তারও প্রায় 100 বছর পর। বুঝতে পারলে? সব থেকে লাস্টে আসে ব্রিটিশাররা, সব থেকে বেশি দিন কিন্তু সাম্রাজ্য বিস্তার করে এই ব্রিটিশরাই। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোন চুক্তির সাহায্যে ব্রিটিশরা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? কোন চুক্তির সাহায্যে? কোন চুক্তির সাহায্যে বলা যাবে? বলা উচিত। এখানে অ্যান্সার হবে এলাহাবাদ চুক্তি। লিখে নাও, এলাহাবাদ চুক্তির সাহায্যে। এলাহাবাদ চুক্তি হচ্ছে 1765 সালও লিখে রাখো, 1765। শুনলে মনে থাকবে না, খাতায় নোট ডাউন করো, পর 4টে ক্লাস নেব এই টপিকের ওপর। ঠিক আছে, এলাহাবাদের চুক্তি 1765। নেক্সট, ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা কোন স্থানটি অধিকার করা হয়নি? কোন স্থানটি অধিকার করা হয়নি? স্যার মহীশূর। মহীশূর, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। মহীশূরকে কিন্তু দখল করা হয়নি, বাকিগুলো প্রত্যেকটাকে দখল করা হয়েছিল। হ্যাঁ কিনা? এবার বলো মহীশূরটা তাহলে কিভাবে দখল হয়েছিল, বলা যাবে? মহীশূর যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের টিপু মাধ্যমে? সুলতানের সাথে। না, মহীশূর কিভাবে দখল হয়েছিল? মহীশূর কিভাবে দখল হয়েছিল? কোনো উত্তরাধিকার না থাকায় এই রাজ্য দখল করে নেয়, আর কোনো নেই, সব সিম্পলেস্ট উপায় ছিল। এরপরে দেখেন, এটা ভালো কোশ্চেন। লর্ড ডালহৌসি অবধ, যেটাকে আমরা লখনৌ অঞ্চল বলি বা যেটাকে ঔধ বলা হয়, দখল করেছিলেন যে ব্রিটিশ রাজার পক্ষে যে বিশেষ প্রথায়। কোন প্রথায় দখল করা হয়েছিল? কোন প্রথায় দখল করা হয়েছিল? আচ্ছা, কুশাসনের বিরুদ্ধে। কুশাসনের অভিযোগে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ঠিকই বলেছো, পারফেক্ট অ্যান্সার। অপশন অপশন সি, 3 নম্বর। 3 নম্বরটা, যে প্রশাসনিক অব্যবস্থা ভেঙে পড়েছে এই অভিযোগে বা কুশাসনের অভিযোগে। পারফেক্ট অ্যান্সার হচ্ছে কুশাসনের অভিযোগে অবধ দখল করে নেয় হচ্ছে। আর এটা আমি বারবার বলেছিলাম, অবধ দখল করায় ওইখানকার তৎকালীন রাজা গোমতী নদী হয়ে গঙ্গা থেকে কলকাতার মেটিয়া বুরুজ খিদিরপুর অঞ্চলে এসে স্থায়ী হয়, এবং বেঙ্গলে যে বিরিয়ানি খাওয়ার প্রচলন এই অবধ থেকে কিন্তু ওই রাজার হাত ধরিয়ে আসে হয়েছে। নেক্সট নোট ডাউন করো। নেক্সট দেখে নাও কি বলেছে। কলকাতায় ইংরেজরা যে দুর্গ নির্মাণ করেছেন তার নাম কি? ইংরেজরা যে দুর্গ নির্মাণ করেছেন তার নাম কি? ফোর্ট উইলিয়াম। ফোর্ট সেন্ট ডেভিড, ফোর্ট সেন্ট অ্যান্ড্রু, ফোর্ট উইলিয়াম, ফোর্ট ভিক্টোরিয়া। কি নাম বলা উচিত? একদম সহজ তো, এখনো কলকাতায় বর্তমান।
ফোর্ট উইলিয়াম, হচ্ছে ফোর্ট উইলিয়াম। নেক্সট কোশ্চেন, শ্রীরঙ্গপট্টনমের চুক্তি অনুযায়ী কোন স্থানটি ব্রিটিশ দখলে গিয়েছিল? 1792 কোন স্থানটি দখলে গিয়েছিল বলা যাবে? লিখে নাও, মালাবার, মালাবার অঞ্চল, খুব গুরুত্বপূর্ণ মালাবার অঞ্চল। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধ সিন্ধ অঞ্চল, সিন্ধু প্রদেশ ব্রিটিশদের দখলে এসেছিল বলা যাবে? খুব ভালো কোশ্চেন, লিখে রাখো, লর্ড এলেনবোরো। দেখো আমি লিখিয়েছিলাম, খুলে দেখবে লেখা আছে কিনা। যদি এলেনবোরোর জায়গায় লেখা না থাকে স্টার দিয়ে লিখে নাও যে সিন্ধু প্রদেশ দখলে এসেছিল। হয়েছে? চলো নেক্সট, নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব দ্রাবিড় কাজাগাম গঠন করে? দারুণ প্রশ্ন, এই কে বলতে পারে? পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার, আচার্য বিনোবা ভাবে, চক্রবর্তী রাজা গোপালাচারী, মহাত্মা গান্ধী। কি হবে? কি হবে? লিখে রাখো, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার, অপশন এ। খুব ভালো কোশ্চেন, এগুলো কোশ্চেন আসে কিন্তু। নেক্সট, 1757 সালে পলাশির যুদ্ধে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? মির্জাফর। মির্জাফর, অপশন সি, মির্জাফর। নেক্সট, দ্বিতীয় অ্যাংলো মহীশূর বা ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? কে গভর্নর জেনারেল ছিলেন? 1780 থেকে 84 এই যুদ্ধটা হয়েছিল, 1780 থেকে 84। এবার বলো কে ছিলেন ওই সময়? লিখেছিলাম ক্লাসে, ওয়ারেন হেস্টিংস। এখানে একটু গেস্টিংস ভুল করা আছে, ওয়ারেন হেস্টিংস। ওকে, ওয়ারেন হেস্টিংস। চলো, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রচলন করেছিলেন? কর্নওয়ালিস। কর্নওয়ালিস। সুন্দর সুন্দর, এগুলো মনে রাখতে হবে। পরে কোশ্চেন, ধর্মের ভিত্তিতে পৃথক ভোটাধিকারের ব্যবস্থা কোন আইন দ্বারা প্রবর্তিত হয়? কি হবে? ভালো কোশ্চেন, ধর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কোনটা হচ্ছে? ধর্মের ভিত্তিতে হচ্ছে মর্লেমেন্টো সংস্কার আইন, 1909 সাল। ওকে, চলো সুন্দর। সেপ্টেম্বর 20, 1932 সালে মহারাষ্ট্রের ইয়ারবাড়া জেলে মহাত্মা গান্ধী আমরণ অনুসরণ চালু করেছিলেন কিসের বিরুদ্ধে? কিসের বিদ্যুতে বলো, কিসের ভিত্তিতে আমরণ অনশন চালু করেছিলেন বলা যাবে? বলা যাবে? দেখো, আরউইন চুক্তি কি? না, আরউইন চুক্তি নয়, আরউইন চুক্তি নয়। লিখে নাও, র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ারা, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কারণে হচ্ছে। নেক্সট, দারুণ কোশ্চেন এটা, এগুলো কিন্তু সমস্যা তৈরি করে। ভারতে প্রথমবার প্রতিনিধিত্বমূলক ও জনপ্রিয় সরকার গঠনের প্রচেষ্টা করা হয়েছিল কিসের সাহায্যে? কিসের সাহায্যে প্রতিনিধিত্বমূলক এবং জনপ্রিয় সরকার গঠনের প্রচেষ্টা করা হয়েছিল? কিসের 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 দ্বারা বা কিসের সাহায্যে? পারবে, অবশ্যই পারবে, তবে কঠিন কোশ্চেন। এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909 কিন্তু খুব উল্লেখযোগ্য ভারতীয় রাজনীতির ক্ষেত্রে। ঠিক আছে, 1909, পারলে লিখে রাখো লাইনগুলো। নেক্সট কোশ্চেন দেখে নাও, সাইমন কমিশন যা পর্যালোচনা করার জন্য গঠিত হবে তা হলো, উত্তম বলা উচিত, সাইমন কমিশন কি? অপশন টু। অপশন টু। আর কেউ? আর কেউ অপশন পড়ে বলো যে কিসের জন্য, মানে কি পর্যালোচনা করার জন্য এটা এটা মানে গঠন করা হয়েছিল সাইমন কমিশন? কি মনে হয়? একদম ভারতীয় আইনসভা। না, আইনসভা নয়, যে সংস্কারের জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে, অপশন টু। ঠিক আছে, যে ভারতকে কি ছেড়ে আসা, ট্রান্সফার অফ পাওয়ার করে ছেড়ে আসা সম্ভব, এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, যে সাংবিধানিক সংস্কারের ব্যাপারটা কতটা মানে রয়েছে এখন প্রস্তুতি। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন দেখো, নিচে দেওয়া কোন পদ্ধতির প্রয়োগের ফলে ব্রিটিশদের শাসনকালে কৃষকদের কিছু পরিমাণের বাড়তি নিরাপত্তা সম্ভব হয়েছিল? কিসের মাধ্যমে এটা সম্ভব হয়েছিল বলা যাবে? বলতে পারবে? যাতে কৃষকরা
মানে কিছুটা কিছুটা মানে মানে কি বলবো, একটা মানে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। লিখে নাও, রায়তোয়ারি ব্যবস্থা। রায়তোয়ারি ব্যবস্থা হচ্ছে, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাদ্রাজে প্রথম চালু হয় হচ্ছে। এতে কি হতো, জমির জন্য একই কর ও ভাড়া নেওয়া হতো, বুঝতে পারলে? ফসলের ওপর কিন্তু কর বা ট্যাক্স ডিপেন্ড করতো না। এতে যদি কোনো কারণে ভালো ফসল উৎপন্ন হয়, তখন সেটা চাষিদের একটা বা কৃষকদের একটা অন্যতম লাভ তৈরি হতো। নেক্সট দেখে নেওয়া, সহজ কোশ্চেন বলতেই হবে। ডাক টিকিট ব্যবস্থা কে চালু করে? লর্ড ডালহৌসি। ডাক টিকিট ব্যবস্থা, শুভেন্দু অ্যান্সার করো। কত সাল কত সাল কত সাল কার আমলে? লর্ড ডালহৌসি, পারফেক্ট অ্যান্সার, কোনো ভুল নেই। কত সালে চালু হয়েছিল এটা যদি জিজ্ঞেস করা হয়? আমি 1854 1854 54 1854 সালে, হ্যাঁ কি না? তবে ডাক ব্যবস্থা যদি স্থাপনের কথা বলা হয়, তাহলে প্রথম স্থাপন হয় 1837 সালে। তার পরবর্তী ক্ষেত্রে ডাক একদম 54 সালে অক্টোবর মাসে প্রথম ডাক টিকিট করে মানে কি বলবো মানে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওকে, চলো পরে প্রশ্ন, এটাও সহজ। নিচে দেওয়া কোন আইনের বলে শিক্ষার মাধ্যমে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল সরকারি বিদ্যালয় ও কলেজগুলিতে? সহজ কোশ্চেন। শিক্ষা আর ইংরেজি শিক্ষা কার সঙ্গে সম্পর্কিত? উত্তম বলো, নীলান বলো, রাজু বলো। মেকলে মিনিট মেকলে মিনিট, পারফেক্ট অ্যান্সার। মেকলে মিনিট কি না, মেকলে মিনিট। চলো নেক্সট প্রশ্নে। প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল যার আমলে? প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত যার আমলে? আগে বলো প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? উত্তম বলো, প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা। এই কলকাতা বিশ্ববিদ্যালয় ক সালে স্থাপিত হচ্ছে? এটাও তো প্রশ্ন আছে। এটা ক সালে? 1857 সাল। 1857 কে ভাইসরয় ছিল বলো? লর্ড ক্যানিং, অ্যান্সার। অত ভয় পাওয়ার কি আছে? চলো, টিপু সুলতানের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা কিরকম ছিল? অপশন পড়ে অ্যান্সার করবে, কঠিন প্রশ্ন এগুলো। দেখো বলেই দি, এখানে ভূমি রাজস্ব বা ল্যান্ড থেকে যে ট্যাক্স কালেক্ট করা হতো, এই ট্যাক্স কালেক্ট করা হতো কার দ্বারা? সরকারি আধিকারিক দ্বারা। অপশন 2। এটা অতটা তোমাদের ডেপলি জানা নেই, লিখে রাখতে পারো যে টিপু সুলতানের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সরকারি কর্মচারী বা আধিকারিকদের দ্বারা সংগ্রহ করা হতো, যেটাই বর্তমানে করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। যে গভর্নর জেনারেলের কার্যকালে ভারতে প্রথম ইংরেজি ভাষার প্রচলন হয় তিনি হলেন বলা উচিত, এটা বলা উচিত তাড়াতাড়ি। বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। এতক্ষণ সময় লাগা উচিত নয়, লর্ড উইলিয়াম বেন্টিং। চলো নেক্সট দেখে নাও। কোন শিক্ষানীতি সম্পর্কে রিপোর্টের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? খুব ভালো প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে কিসের দ্বারা, কোন প্রতিবেদনের দ্বারা? পারবে। শিক্ষা সম্পর্কে দুটোই গুরুত্বপূর্ণ, একটা ম্যাকলে মিনিট আর একটা কি? উডের ডেসপ্যাচ। লর্ড ক্যানিং এরটা খুলে দেখো, ক্লাসে ছিলে, লর্ড ক্যানিং এরটা খুলে দেখবে, উডের ডেসপ্যাচ ওপর ভিত্তি করে কি করা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নেক্সট, পার্টিশন কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? বলা যাবে? জিন্না নয়, লর্ড মাউন্টব্যাটেন। পার্টিশন শুনেই জিন্না মনে হতেই পারে, কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। আধুনিক ভারতে স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? পারতেই হবে। কাকে বলা হয়? রিপন, পারফেক্ট, সুন্দর, খুব পরীক্ষায় আসে। রিপন, আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় রিপনকে। সর্দার বল্লভভাই প্যাটেলের তুলনা করা হয় কার সাথে? বিসমার্ক।
বিসমার্কের সাথে। বিসমার্ক। সুন্দর, ব্লু বিসমার্কের। চলো, নিচে দেওয়া কোন জুটিগুলি সঠিকভাবে মেলানো নেই? আচ্ছা, মেলানো নেই, দেখে নাও কোনটা বলো মেলানো নেই। অপশন সি হবে। না, অপশন ডি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে? লিটন তো, লিপটন। লিটন, লর্ড লিটন। হ্যাঁ কি না? লিটন কুখ্যাত ছিল, কুখ্যাত ভাইসরয় হিসেবে পরিচিত ছিল। বাকিগুলো প্রত্যেকটা কারেক্ট। হ্যাঁ কি না? সত্যবিল ডালহৌসি, কাউন্সিল অ্যাক্ট 1909, মরলে মানে মিন্টোর সময় ছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা ঐতিহ্য ওলেসলি, পুরো ঠিক আছে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ বা বিশ্ববিদ্যালয় আইন, কিন্তু কার্জন কিন্তু কোনোভাবে বার্নাকুলার প্রেস অ্যাক্টের সঙ্গে জড়িত নয়। ঠিক আছে, চলো। ভারতকে দুই প্রদেশে ভাগ করা হয়েছিল 1905 সালে কার দ্বারা? কার দ্বারা? সহজ, লর্ড কার্জন। লর্ড কার্জন। কার্জন, লর্ড কার্জন, লর্ড কার্জন। সুন্দর। চলো, পরে কোশ্চেন। প্রাদেশিক স্বায়ত্তশাসন ভারতে প্রবর্তন করা হয়েছিল যে আইন দ্বারা? যে আইন দ্বারা? 1935। 1935 গভর্নমেন্ট অফ, ভেরি গুড, সুন্দর। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আর একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা থেকেই কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে রচিত হচ্ছে। ওকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রচনা হচ্ছে তার মুখ্য উৎস কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন 1935। মাথায় রেখো, কোশ্চেন আছে। নেক্সট দেখে নাও। নিম্নে উল্লেখিত হয়ে এসছে, নিম্নে উল্লেখিত কোনটি লর্ড কার্জনের সময় তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী সংস্কার ছিল, বিশেষ করে সংযুক্ত পাঞ্জাবে বসবাসকারী মানুষদের জন্য? বলা যাবে? একটু বুদ্ধি করে বলো। পাঞ্জাব কথাটা উল্লেখ করে হিন্স দিয়ে দিয়েছে। কৃষক সংস্কার। কৃষি সংস্কার, কৃষি সংস্কার, কৃষি সংস্কার। দেখো, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট যে কার্জনের তো আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে বেশি হাইলাইট করি, কিন্তু কার্জন পাঞ্জাবে ল্যান্ড অ্যালিনেশন অ্যাক্ট পাস করে 1902 সালে। মাথায় রাখো, 1902 সালে ল্যান্ড অ্যালিনেশন ল পাস করেন, অ্যাক্ট পাস করেন, ল নয়, অ্যাক্ট পাস করে। এই ল্যান্ড অ্যালিনেশন লয়ে কি বলা ছিল? যে কোনো কৃষি জমি এরকম কারোকে হস্তান্তর করা যাবে না যিনি কৃষি বা চাষ থেকে বিরত অন্য কিছু করতে চাইছেন। বুঝতে পারলে? এরকম কাউকে কখনো কোনো কৃষি জমি হস্তান্তর করা যাবে না। এতে মেন উদ্দেশ্য কি ছিল? পাঞ্জাবে তো খুব উর্বর জমি, নদীমাতৃক অঞ্চল, পঞ্চনদীর দেশ, পঞ্চনদের দেশ। তো ওই জায়গায় যাতে কোনো চিকিৎসা মানে কৃষিক্ষেত্রে কোনো হ্যাম্পার না হয়, সেই কারণে কিন্তু এই সংস্কার আইন উনি কিন্তু চালু করেছিলেন। ওকে, হয়ে এসছে। যে সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়েছিল? 1935। কি হবে? উনি দেখো, এই কোশ্চেন একটু, 1935। এই কোশ্চেন একটু ডাউটফুল আমি বাদ রাখছি, কোশ্চেনটা একটু কোনো অস্পষ্ট কাটা। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যদি কথা বলি আমি, ওটা তো 1919 সালেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 সালেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটা না মানে ব্যাপারটা আমি বাদই রাখছি। তো এটা এটা সেই অর্থে আবার 47 সালে স্বাধীনতা আইন এসেছিল। তো এই টপিকটা কি বলতে চেয়েছে একটু কাটাকাটি মতো করা আছে, এই কোশ্চেনটা বাদ রাখো। ওকে, পরে দেখো, ভালো কোশ্চেন হয়ে এসছে। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ইন্ডিয়ান সিভিল সার্ভিসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয়দের যোগদানের বিষয়টি সম্ভব করেছিলেন? দারুণ কোশ্চেন, কিন্তু দারুণ কোশ্চেন। বলা যাবে? স্যার উইলিয়াম বেন্টিং। না, লর্ড ডালহৌসি। ডালহৌসি। লর্ড ডালহৌসি। ভারতীয়দের যোগদানের কথা যেখানে বলা হচ্ছে, ভারতীয়দের যোগদানের কথা, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে দীর্ঘদিন ধরে কেবল ইংরেজরাই ভারতের যে প্রশাসন ছিল সমস্ত গুরুত্বপূর্ণ পদে থাকতো। হ্যাঁ কি না? কিন্তু ভারতীয়রাও যে এই পদে বসতে পারে, একদম অসামরিক পদে বসতে পারে, এখানে সিভিল সার্ভিস হতে পারে, এটা কিন্তু প্রথম ডালহৌসির আমলে সম্ভব হয়। হচ্ছে, চলো আজকে লাস্ট প্রশ্ন। কোন সালে ব্রিটিশ শাসকেরা ইংরেজি মাধ্যমে শিক্ষার নির্দেশ জারি করেন? কোন সালে? কোন সালে? বলা যাবে?
সালটা উল্লেখ করা যাবে? 1835। 1835, পারফেক্ট অ্যান্সার। 35, সুন্দর। দেখো মোটামুটি 50টার মতো কোশ্চেন করালাম। অনেকেই পারলে, অনেকেই কিন্তু কঠিন টপিক ছিল। একটু এই পার্টটা পড়তে থাকো, তাহলে না সুবিধা হবে এর পরবর্তী ক্লাসে পরের দিনে আর ডিটেলসে আলোচনা করতে। ঠিক আছে, পরবর্তী দিন আরো 50টা কোশ্চেন ডিসকাস করব বিভিন্ন রকম। তো তোমরা যদি গভর্নর জেনারেল পার্টটা ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু সমস্যা খুব একটা হবে না। ওকে, আর একটা জিনিস বলে রাখি যে আজকে রাত্রিবেলা ভূপ্রকৃতির সেকেন্ড পার্টের এমসিকিউ ডিসকাস করব। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, যাতে একটু ওই নোট প্লাস রেকর্ডিং গুলো রেডি করে রাখো, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। ওকে, চলো আজকে এতটাই।